রাত হলেই রন্ডিহা গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন রন্ডিহা গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতোই চুপচাপ। খেয়ে ঘুমিয়ে পড়েছে সবাই, ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়েছে সবাই। শুধু দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। এ শীতের রাতে চারিদিকে শুনশান নীরবতা আর কুয়াশা নেমে এসেছে। সকাল হতে এক আশ্চর্য ঘটনা। সবাই এসে ভিড় করেছে দামোদর নদের তীরে। ব্যাপারটা খুব ভয়ানক। সেখানে দেখা গেল একটি যুবকের লাশ। সবাই যে যার মতো বলাবলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না। কারণ যে এই যুবকের খুন করেছে সে তার মাথাটা কেটে ফেলেছে। এখন চারদিকে লোকেরা খোঁচাখুচি করছে মাথাটাকে। অনেক খোঁজাখুচির পর অবশেষে মাথাটা খুঁজে পেল না। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশটাকে কেউ চিনতে পারছে না। এর মাঝেই কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। বেলা যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় রাজুর বাড়ি টনিকে পাওয়া যাচ্ছে না। তারা দুই ভাই সন্ধ্যা রাতে বেরিয়ে গেছে। টনি সে রাতে বাড়ি ফেরে না। তারপর থেকে ওর পাত্তা নাই। বাবা মা ও টনিকে কোনো খোঁজ করে নাই। এখন ও তার মা বাবা, টনি, মায়ের কোনো দেখা নাই। শুধু ওর বড় দাদা রাজু কান্নাকাটি করছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে রাজু। ছোট ভাইটাকে অনেক ভালোবাসত সে। সকালে খাবার সময় বলেছিল, বেশি দূর অবধি গাড়ি নিয়ে যাস না, বাইরের জগৎটা ভালো না। টনি গাড়ির ড্রাইভার, সে ভাড়া নিয়ে অনেক দূর যেতে হয় তাকে। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 ব্যক্তি এসে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে লাগল। এই লাশটাকে সৎকারে ব্যবস্থা করা হোক। এই লাশটাকে চেনা তো যাচ্ছে না, কি করে সৎকার করবে? আমি বলি কি এই লাশটাকে জলে ফেলে দাও। কি বলছো খুড়ো? এভাবে লাশটাকে জলে ফেলে দিলে পচে দুর্গন্ধ উঠে সারা গ্রাম ছড়াবে। তাহলে কি করা যায়? লাশটাকে তো চেনাও যাচ্ছে না যে দাহ করা যাবে। কেউ কেউ নিয়ে ফেলতে চায়, কেউ দাহ করতে চায়। গ্রাম প্রতিবেশীরা যে এই লাশটাকে নিয়ে কি করবে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। সবাই এই লাশটাকে নিয়ে হতাশায় পড়ে গেছে, কি করবে তারা বুঝে উঠতে পারছে না। কিন্তু লাশের কোনো পরিচয় পাওয়া গেল না। মাগো, ও বাঁচাও, ও ও এইটা কি? এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের খকনের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পাল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে। কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না, সেইটা টনির লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা।
সবাই এসে দেখল মাটির থেকে ছেলেটা উঠে কান্না করছে, কিন্তু তার পাশে পড়ে আছে সে দেহ খাটা মাথাটা। সবাই এই মাথা দেখে অবাক হয়ে যায়, মাটি পুঁততে থাকা মাথাটাকে দেখে। টনির চোখ, নাক, কান দেখেই সবাই চিনে ফেলে এটা টনির লাশ। সাথে সাথেই 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় রাজু আর তার আত্মীয় স্বজনরা। গ্রামের লোকজনদের মাঝে 2-3 জনেই লাশের সংস্কার করতে এগিয়ে আসতে চাইছে না, আর 4-5 জন মিলে এই লাশটাকে নিয়ে সংস্কার করতে বলে। তাদের এই কথা শুনে 2-3 জন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। ওই গ্রামের কর্তাবাবুর সাথে তর্ক লেগে যায়, কালীপদ আর তার ছেলে বুধন আর টনির দাদা রাজু। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকম শ্মশানে নিয়ে লাশটাকে সংস্কার ব্যবস্থা করে। এর মাঝে গ্রামের কর্তাবাবুও ছিলেন, এবং এর মাঝে টনির দাদাকে কিছু লোক দোষারোপ করে রাজুকে। তোদের দায়ে আজ এই ছেলেটা কাচ্চা জীবনটা হারালো। টনি আর রাজুর মধ্যে মাঝে মাঝেই প্রায় দুজনের মধ্যে ঝগড়া হতো, আর ঝগড়া হওয়ার সময় টনি 2-3 দিন বাড়ি ফিরত না। মা বাবাও তার সেই খোঁজ করতো না, জানে সে গাড়ি ভাড়া নিয়ে দূরে কোথাও গিয়েছে। টনি মারা যাওয়ার তার মা বাবাও খুব ভেঙে পড়েছে। তারা বুঝে উঠতে পারছে না যে আমার ছেলেটাকে এভাবে কে মেরে ফেলল, এমন কি শত্রু ছিল যে ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে ফেলল। রাজু মনে একটা কথাই ভাবাচ্ছে, টনিকে তাহলে কি ওর বন্ধুরা মেরে ফেলেছে? তাহলে খুনটা করলো কে? না অন্য কিছু, না কেউ ওকে খুন করে ব্যাপারটা লুকাচ্ছে? ব্যাপারটা নিয়ে তিনি বুঝে উঠতে পারছেন না, আর খুব চিন্তিত দেখাচ্ছে। কি করে কি সব হয়ে গেল। কিছুদিন কেটে যায়।
8 দিন সাদেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মিলতে থাকে। বাবা মা না দেখাতে ছোট্ট ছেলে জীবনটা গেল। না রে, টনি নাকি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। আরে তুই জানিস না, ছেলেটা খুব খারাপ মতলব ছিল আর খুব মদ্যপান করত। কেউ কেউ বলা শুরু করে মা বাবার জন্য তার ছোট ছেলের জীবনটা গেল, আবার কেউ বলে তার টনির সঙ্গে নাকি অন্য মেয়ে সম্পর্ক ছিল, আবার কে বলে ওর খারাপ মতলব ছিল, কেউ বলে ছেলেটা ভালো ছিল না, খুব মদ্যপান করে। টনির মা বাবা একথা শুনে তারা পাড়াতে মুখ দেখাতে পারছে না আর রাজুকে দোষারোপ করছে। ভাইটাকে একটু চোখে চোখে রাখতে পারলি না? আমি ভাইকে বারবার বারণ করেছিলাম যে ও গাড়ি লাইন ছেড়ে দে, খুব ভালো না। আমার কথা কে শোনে? কয়েকদিন পর আবার কর্তাবাবুকে ডাকা হয়। যেই 3 জন লাশটাকে নিয়ে সংস্কার করতে চাইছিল না, তারা রাজুকে ও তার মা বাবাকে নিয়ে পাড়া প্রতিবেশীকে কয়েকজন লোক নিয়ে টনির কাছের বন্ধু আকাশকে দোষারোপ করে। আকাশ এই খুনটা করেছে। তুমি কি করে বললে আকাশ যে এই খুনটা করেছে? কারণ আমি ওই রাতে আকাশকে টনির সঙ্গে যেতে দেখেছি। না, আমি টনিকে খুন করি নাই। সবাই মিলে আমাকে দোষারোপ করছো কেন? সবাই মিলে আকাশকে দোষারোপ করে। ভিড়ের মাঝ থেকে কে কোথায় আছিস? আকাশকে ধরে বেঁধে মারধর করলে সব সত্যি বলে দেবে। এসে আকাশকে দোষারোপ করে তাকে বেঁধে রাখতে বলে আর মারধরও করতে বলে, কারণ মারধর না করলে সত্যিটা বলবে না। বুধন ছিল টনির পাশের বাড়ির ছেলে। টনির সঙ্গে অল্প স্বল্প মেলামেশো করত, খুব ভালো বন্ধু ছিল না। তবে যাই হোক, আকাশ কিন্তু টনির খুব ভালো বন্ধু ছিল। টনির দাদা রাজু বুধনকে বলে উঠল, ছেড়ে দে বুধন, ওকে শুধু শুধু দোষারোপ করে লাভ নেই। না দাদা, তুমি ভুল করছো। এখন ছেড়ে দিলে পরে অন্য কারো ক্ষতি করতে পারে। প্রমাণ না থাকলে কাউকে দোষী করা যায়? তাদের মাঝে বুধন রেগেমেগে ওখান থেকে চলে গেল। সবাই চুপ করো, চুপ করো। খুনটা কে করেছে এখন অবধি জানা যায়নি। প্রমাণ না পাওয়া অবধি কাউকে তো দোষী করা যায় না। সবাই নিজে নিজে বাড়ি চলো, যাও। গ্রামের কর্তাবাবু কোনো প্রমাণ না পাওয়ায় আকাশকে ছেড়ে দেওয়া হলো। সবাই দিকে দিকে বাড়ি চলে গেল। এরপর থেকে আকাশকে দেখলে সবাই এড়িয়ে চলতে থাকে, মনে করে আকাশ খুনটা করেছে। কিন্তু আসলে খুনিকে এটা এখনো অবধি জানা যায়নি। সেটা জানা অবধি কিছু করা যাচ্ছে না। দেখ, আকাশ লোকের কথায় কান দিস না। লোকেরা অনেক কিছু বলবে। আমরা তো তোকে আপন ভাবি। আমার ভাইটা এভাবে চলে যাবে আমরা বুঝতে পারি নাই। তোকে আমরা নিজের ভাইয়ের মতন ভালোবাসি। কিন্তু টনির দাদা রাজু আকাশকে খুব ভালোবাসে। তাকে বাড়িতে নিয়েছে, ভাইয়ের মতন যত্ন করে। রাজু জানে যে আকাশ এই কাজটা করতে পারে না, তাই তিনি আকাশকে তার ভাইয়ের মতন করে খুব ভালোবাসে। কয়েকদিন হয়ে যাওয়ার পর
এর মাঝে সবাই টনির কথা প্রায় ভুলে যায়। দুই সপ্তাহ পর একদিন গ্রামের পণ্ডিত ভোর রাতে বাবার মন্দিরে দিয়ে যাওয়ার সময় এক বীভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সকালে সতীশ সবাই তাকে অজ্ঞান অবস্থায় দামোদর নদীর তীরে রাস্তা দেখা যায়। দুজন ব্যক্তি রাস্তার দিকে যাওয়ার সময় তাকে দেখতে পায়। পণ্ডিতকে এই অবস্থা দেখে পাড়াতে খবর দেয়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফেরে। আমার সঙ্গে তোমরা সবাই এসো। সে সবাইকে নিয়ে যায় টুনির লাশটা যেখানে মৃত অবস্থায় পড়েছিল। টুনির লাশের পাশে একটা বড় বটগাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় কালীপদর ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারে না, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। বাবা! শেষে পুলিশ ডেকে পাঠানো হয়।